এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। মনে নেই। কাজের কথা মনে থাকবে কেন? ইভান গাড়ি স্টার্ট দিল। মনি মনে মনে ভাবলো, নিজের কাজ কারবারের ঠিক নেই, আবার অন্যের কাজ অকাজ নিয়ে খোটা দেয়। যেন কত রেসপন্সিবল লো মানুষটা। গাড়ি চালাতে চালাতে ইভান আর চোখে মনিকে দেখলো। এতক্ষণে মেজাজ কিছুটা ঠান্ডা হওয়ায় ভালো করে লক্ষ্য করার সুযোগ পেল। মনি এখনো বাইরে তাকিয়ে আছে। রাতের নির্মল শীতল বাতাসে সামনের চুলগুলো অবাধ্যের মতো উঠছে। ইভান ওর মাথা থেকে পা পর্যন্ত পরখ করলো। বিকেলে বা সন্ধ্যায় তৈরি হয়েছে হয়তো। পরনে গোল্ডেন পাড়ের হালকা হলুদ রঙের সিল্কের শাড়ি, সাথে গোল্ডেন কালার ব্লাউজ। চুলগুলো স্ট্রেট করে মাঝখানে সিথি করে ছেড়ে রাখা। গায়ে পাথরের গয়না, মাথায় হালকা টিকলিটা যেন ওর সৌন্দর্যের সাথে একদম মানিয়ে গেছে। মুখের সামান্য মেকআপের সাথে গাঢ় গোলাপি ম্যাট লিপস্টিক, চোখের উপর মোটা আইলাইনার, কাজল দেওয়া নেই। একটু পরপর ফিরে ফিরে মনিকে এক এক করে পর্যবেক্ষণ করছে সে। কখন যে তার ঠোঁটে সূক্ষ্ম ঘুর লাগা হাসি ফুটে উঠেছে টের পেল না। হুশ হতেই ভ্রু কুঁচকে চিন্তিত হয়ে পড়ল সে। নিজেকে প্রশ্ন করলো, আর মনে এভাবে হেসে ফেলার কারণ কি? মনে মনে আবার ভাবলো, ইটস অল রাইট ম্যান, শি ইজ ইয়োর ওয়াইফ, লিগ্যাল প্রপার্টি। তাকিয়ে থাকাই যায়। নিজের এই পরিবর্তন আর আত্মবিস্মৃতি অনুভব করে ইভান নিজে বিস্মিত হয়। সে খুশি হবে নাকি চিন্তিত হবে বুঝতে পারে না। এতদিন কৃতজ্ঞতা থেকে দুর্বল হয়ে পড়লেও আজকে তাহলে সুরূপের মূর্ছনায় পড়ে গেল। তা না হলে হৃদয়টা ব্যাকুল হয়ে কেন বারবার ঘুরে ফিরে চোখ দুটো একদিকেই ফিরে যাচ্ছে। মনের মধ্যে একটা অস্থিরতা টের পায় ইভান, যে অস্থিরতার সাথে আগে কখনো পরিচয় হয়নি তার। আজকাল মনের একটু নীরবতা অভিমানও তার মাথায় প্রচণ্ড এক চাপ সৃষ্টি করে, বারবার তার কথাই ভাবায়। মধ্যরাত হচ্ছে এক প্রগাঢ় রহস্যময় সময়, যখন পৃথিবী থাকে গভীর নিস্তব্ধতায়। আচ্ছন্ন চারপাশের কোলাহল স্তিমিত হয়ে আসে। বাতাসও যেন হয়ে যায় ধীর ও কোমল। রাতের ঠান্ডা হাওয়া যেন এক অদৃশ্য মায়ায় মুড়ে রাখে পৃথিবীবাসীদের। রাত তখন প্রায় 2টোর কাছাকাছি। বাসায় পৌঁছে মনি প্রথমেই বেসিনের দিকে এগিয়ে যায়। ইভান দেখলো শাড়ির আঁচল কাঁধে জমিয়ে রেখে হাত ধুচ্ছে মনি। অপ্রত্যাশিতভাবে ইভানের দৃষ্টি গেল মনির একপাশের উন্মুক্ত কোমরে। নিটল কোমল ত্বকের ফর্সা কোমরের দিকে কতক্ষণ তন্ময় হয়ে তাকিয়েছিল জানে না। মনি হাত ধুয়ে যখন তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, এখানে দাঁড়িয়ে আছেন কেন স্ট্যাচু হয়ে? তখন কারেন্টের শক খাওয়ার মতো চমকে হুঁশ ফিরল। সে এখনো একটু আগের দৃশ্য থেকেই বের হয়ে আসতে পারছে না। চোখ দুটো কুঁচকে বন্ধ করে আমতা আমতা করে বলল, ডিনার করার মতো কিছু আছে? কথাটা শুনে মনির কেন যেন বড্ড মন খারাপ হয়ে গেল। সে কখন সুস্বাদু খাবার খেয়ে পেট পূজা করে বসে আছে, অথচ মধ্যরাত হতে চলেছে ইভান এখনো কিছু খায়নি। এ আবার কেমন কাহিনী? সারা জীবন বাইরে বাইরে খেয়ে আজ বউ বাড়িতে নেই, অথচ সে আজ বাইরে খেতে পারল না। মনি বলল, আপনি এখনো খাননি? কি আশ্চর্য! আচ্ছা বলুন কি খাবেন? ইভান রুমের দিকে হাঁটতে হাঁটতে বলল, হোয়াট এভার ইউ ক্যান মেক নাও। মনি বেশ বিপাকে পড়ে গেল। এ কি জ্বালা! এত রাতে এসে কি খাবে মনি কিভাবে বুঝবে? ভাত তরকারি কি খাবে এখন? কিন্তু সেসব রাতে তো অনেক সময় লেগে যাবে। এদিকে সারাদিনের হয়েছে, মনির এখন শরীর ভেঙে আসছে। তবু মনের জোরে সে কিচেনে গেল। ঝটপট পাস্তা আর চাউমিন একসাথে করে চিলি সস দিয়ে রান্না করে ফেলল। সাথে দিল সসেজ, ক্যাপসিকাম আর খানিকটা মোজারেলা চিজ। 2 মাপ কফি বানিয়ে নিল। সবকিছু একটা ট্রেতে সাজিয়ে নিয়ে গেল। দেখলো ইভান মাত্রই শাওয়ার নিয়ে বের হয়েছে। খেয়াল হলো এতক্ষণ ইভানকে ফর্মাল পোশাকই দেখেছিল। রুকুটি করে তাই জিজ্ঞেস করলো, আজ কি অফিস থেকে বাসায় আসেননি? ইভান জবাব দিল, এসেছিলাম, তবে কাজ করতে করতে শাওয়ার নেওয়ার সময় পাইনি। মনি মাথা নেড়ে সোফায় ট্রেটা রাখলো। একটা মগ তুলে নিয়ে দাঁড়িয়ে রইল একপাশে। ইভান তোয়ালেটা গলায় পেঁচিয়ে কাঁধের 2 পাশে ঝুলে খেতে বসলো। খাবার মুখে দিয়ে আবেগে তার চোখ বন্ধ হয়ে গেল। মনি আতঙ্কিত স্বরে বলল, ভালো হয়নি? ইভান আরেক চামচ মুখে পুরে বলল, ইট ফিলস লাইক 5 স্টার রেস্টুরেন্টে খাচ্ছি। মনি হাফ ছেড়ে হেসে ফেলল। ইভান এই প্রথম মনিকে হাসতে দেখল। মুচকি হাসিতে ওর স্নিগ্ধ মোলায়েম গালের ডান পাশে
গভীর একটা গর্ত তৈরি হলো। খা বন্ধ করে আবেশিত দুই চোখে এক ধ্যানে চেয়ে রইল। এরূপ আগে কেন তার নজরে পড়েনি? মনি কফিতে চুমুক দিয়ে বলল, মাই প্লেজার। খাওয়া শেষ করুন, এগুলো রেখে আমি ঘুমোতে যাব। মনির কথা ইভান অস্থির হয়ে পড়ল। খাওয়া শেষ হলেই ও অন্য রুমে চলে যাবে। কেন যেন অচেনা এক ব্যাকুলতায় মনটা ছেয়ে যাচ্ছে। তার অরাজি ও অপ্রসন্নতা লক্ষ্য করে মনি নিজ থেকে আলাদা রুমে চলে গেছে। খেয়াল করলো ও এখন কোথাও বসছেও না। নিজের কৃতকর্মের জন্য মনে মনে বেশ অশান্তি বোধ করছে ইভান। খাবার শেষ করে সোফায় মাথা হেলিয়ে দিয়ে বলল, মাথা ব্যথা করছে হঠাৎ। মনি ট্রেটা উঠে নিতে নিতে ভাবলো যে পরে কথা কেন বলল ইভান। সে কি চাচ্ছে মনি মাথা টিপে দিক? তাহলে মুখ ফুটে স্পষ্টভাবে বললে কি এমন ক্ষতি হতো? মনি তো রাগ করতো না, বরং স্বামীর ক্লান্তি ব্যথা উপশম করার সুযোগ পেলে সে নিজেকে সুখী মনে করত। দীর্ঘশ্বাস ফেলে বলল, টিপে দিব? ইভান বলল, শান্তি পেতাম তাহলে। মনির সব গুছিয়ে এসে দেখলো ইভান খাটে শুয়ে পড়েছে। মাঝ বরাবর শুয়ে সাইডে জায়গা রেখেছে মনির বসার জন্য। মনির কেন যেন খুব ইতস্তত লাগছে ইভানের গায়ে হাত দিতে। সেদিন তো দিয়েছিল, তখন ইভান চেতনায় ছিল না, আর আজ সম্পূর্ণ সজ্ঞানে আছে। সাত পাঁচ ভেবে আড়ষ্ট ভঙ্গিতে অনেকটা দূরত্ব রেখে বসলো। দূরত্বের কারণে হাতটা বাড়াতে হলো অনেকখানি। ব্যাপারটা ইভান বেশ বুঝতে পারলো। মনি আলতো হাতে কপালের শীতল স্পর্শ করতেই আবেশের চোখ বুঝে এলো তার। আচমকা মনিকে হতবিহ্বল করে দিয়ে চেপে এলো তার দিকে। মাথাটা ঘেঁষে আছে মনির প্যাটের পাশ বরাবর। চেঞ্জ করার সময় সুযোগ পায়নি বলে তখনও শাড়িটা পরনি। অস্বস্তিতে কেঁপে উঠল মনি। নিঃশ্বাস ঘন হয়ে গেল সাময়িকের জন্য। তারপর ধীরে ধীরে শ্বাস ফেলে স্থির হয়ে মাসাজ করতে লাগলো ইভানের কপালে। মাঝে মাঝে চোখগুলো টেনে দিচ্ছে। মনির কাছাকাছি আসায় কেমন একটা মন মাতানো নেশালো ঘ্রাণ পাচ্ছে ইভান। সেই ঘ্রাণে বিমোহিত হয়ে নিজের অজান্তেই জাগ্রত হতে চাচ্ছে ঘুমন্ত পুরুষ সত্তাটা। চোখ বুজে রেখে ঘুরের মধ্যমুখটা ফিরে মনির প্যাটের কোণে নাক চেপে ধরল। আকস্মিক এই কাণ্ডে স্তব্ধ হয়ে ইভানের চুলের ভাঁজে রাখা হাতটা দিয়ে সজোরে চুল খামচে ধরল মনির চেপে ধরায়। আর তার কাঁপুনি টের পেয়ে ইভান যেন আরো আগ্রাসী বেসামাল হয়ে উঠল। মুখ সম্পূর্ণ ফিরে এবার এক হাতে কোমর পেঁচিয়ে ধরল। অজানা এক ঘরের মধ্যে আছে এখনো। ইভানের হঠাৎ এই কর্মকাণ্ডে শিহরিত হলো মনির প্রতিটি লোমকূপ। আটকে রাখা নিঃশ্বাসটা ছেড়ে দম নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। মনির সরে যাওয়ায় ইভানের মাথাটা বালিশের কোণা থেকে হেলে পড়ল। সে সম্বিত ফিরে পেয়ে দেখলো উঠে দাঁড়িয়ে মনি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েছে দ্রুত। এক পা সামনে বাড়াতেই পেছন থেকে খপ করে হাত চেপে ধরলো ইভান। মনে পড়ে গেল নেশার ঘুরে করা সেদিনের কাহিনী। আজও তো ঘুরের মধ্যেই মহাচ্ছনের মতো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। মেজাজটা হঠাৎই খারাপ হয়ে গেল। কেন যে এমনটা করে ফেললো? মনে নিশ্চয়ই রাগ করেছে আজও। হাত চেপে ধরায় প্রথমে চোখ বড় বড় করে ফেললো মনি, তারপর খিচে বুঝে ফেললো আবার। কি চাচ্ছে ইভান? আটকালো কেন? সে পেছনে ঘোরার সাহস পেল না। অকল্পনীয় এক লজ্জা ঘিরে ধরেছে তাকে। ইভান পেছন থেকে বলে উঠল, সরি, ইন্টেনশনালি হয়নি এটা। ইভানের এই কথায় লজ্জা যেন বেড়ে পাহাড় সম হয়ে চেপে বসলো মনির মনে। তারপর কিছু একটা ভেবে মনটা মলিন হয়ে গেল। সে তার স্বামী এক ঘরে থাকলে এমন কিছু ঘটতেই পারে, তাই বলে এভাবে অস্বীকার করবে? তার মানে কি সে মন থেকে মনিকে মানতে পারে না? এগুলো কি তাহলে ভুলে আর শরীরের প্রয়োজনে ঘটে যায়? ইন্টেনশনালি সে মনিকে চায় না? মনি ঢুকিলে মৃদু স্বরে বলল, ইটস ওকে। কিছুক্ষণ পার হওয়ার পরও যখন ইভান হাত ছাড়ল না, বাধ্য হয়ে মনে ঘুরে দাঁড়ালো। নত চোখে একবার তাকিয়ে হাত মুচড়ালো ছোটার জন্য। এই প্রথম ইভান রাগহীন মনে তার হাত ধরেছে, কিন্তু সেটা এমনই অপ্রীতিকর অবস্থায় যে মনে বিষয়টা ফিল করতে পারছে না। মুচড়া মুচড়ি করতে দেখে হাতটা ছেড়ে দেয় ইভান। ছাড়া পেয়ে আর দাঁড়ায় না, ছুটে বের হয়ে যায় মনি। পরদিন শুক্রবার, তাই ইভানের বাসায় রইল। আগে শুক্রবারেও সে সকাল সকালেই হাওয়া হয়ে যেত। বাসায় থাকার মতো মন মানসিকতা যেন কিছুতেই থাকতো না। আজকাল আর সেটা হচ্ছে না, বরং বাইরে থাকলেও মন পড়ে থাকে বাসায়। গত রাতে ঘুমাতে দেরি হওয়ায় দুজনে উঠলো দেরি করে। প্রায় 11টা বাজে ঘুম ভেঙে তড়িঘড়ির হাতে নাস্তা তৈরি করলো মনি। তারপর ইভানকে ডাকতে গিয়ে অস্বস্তিতে কণ্ঠ রোধ হয়ে গেল তার। তাকে স্বস্তি দিতেই যেন ডাকার আগেই বের হয়ে এলো ইভান। দরজার বাইরে কাচুমাচু মুখে মনিকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়ালো। মনি গলা থেকে জোরপূর্বক শব্দ বের করে বলল, টেবিলে নাস্তা দিয়েছি।
বলে গটগট করে চলে গেল। ইভান যতক্ষণ নাস্তা খেলো সে আর সামনে এলো না, লজ্জার সংকোচে বিব্রত হয়ে আছে। এদিকে ইভান ভাবলো মনি হয়তো সেবারের মতো এখনো রাগ করে আছে, তাই তো দূরে দূরে থাকছে, মুখ তুলে তাকাচ্ছেও না। তিক্ততায় মনটা ছেয়ে গেল নিমিষে। দীর্ঘশ্বাস ফেলে আধ খাওয়া খাবার রেখে উঠে গেল। ল্যাপটপ নিয়ে স্টাডি রুমে বসতেই কিছুক্ষণ পর মনে আসলো। কোনো রকম ভূমিকা ছাড়াই বলল, আমার সাথে চলুন প্লিজ, একা গেলে কেমন দেখাবে। ইভান মুখ ফিরিয়ে তাকিয়ে মনির মলিন মুখটার দিকে চেয়ে থাকলো। মনে মনে সে বেশ স্বস্তি বোধ করলো যে মনি কথা বলছে। মাথা উপর নিচ নেড়ে বলল, ওকে। এত সহজে রাজি হতে দেখে মনি যেন চমকে গেল। যে নিরাশা নিয়ে এসেছিল সেটা না ঘটায় বেশ অবাক হলো। সে ভেবেছিল ইভান কাজের দুহাই দিয়ে মানা করে দিবে। মনে মনে ভাগ্যের উপর সন্তুষ্ট হয় মনি। তার ভাগ্য ভালো নাকি ট্রিনার ভাগ্য ভালো সেটা ভাবতে, কারণ যদি এখনো ইভানের সাথে আগের মতোই মন কষাকষির সম্পর্ক থাকতো তাহলে মনের পক্ষে সম্ভব হতো না হাসি খুশি মন নিয়ে ট্রিনার বিয়েটা উপভোগ করার। সারাক্ষণই বিষাদে ঘিরে থাকতো মন, অথচ সবকিছু অনেকটা স্বাভাবিক থাকায় মনির মন মেজাজ বেজায় ভালো। সেই সাথে সে প্রতিটা মোমেন্ট এনজয় করতে পেরেছে। সে হিসেবে ট্রিনারও ভাগ্য ভালো যে প্রিয় বান্ধবী মন ভরে আনন্দ করছে তার বিয়েতে। আজও তেমনি ভালো একটা দিন কাটবে সেই আশা নিয়ে প্রস্থান করলো মনি। দুপুরের আগে আগে মনি তৈরি হয়ে নিল। চকচকে মেরুন আর হালকা জলপাই রঙের মিশ্রণে পাথরের কাজ করা একটা পাকিস্তানি থ্রি পিস পরল। ভারী কাজের ওড়নাটা গলায় ঝুলে নিল। নানান রকমের প্রসাধনী ব্যবহার করে গর্জিয়াস লুকে একাই সাজলো। ট্রিনা অবশ্য বলেছিল ওর সাথে যেন পার্লারে গিয়ে সাজে। নিজেই পার্লারে পৌঁছে সকাল থেকে এই পর্যন্ত কয়েকবার ফোনও দিয়ে ফেলেছে। মনি রাজি হয়নি। আজও চুলগুলো খুলে রাখলো সে। শুধু সামনে থেকে কিছু চুল ইন্ডিয়ান স্টাইলে পেঁচিয়ে সাইডে ক্লিপ দিয়ে আটকালো। ঠোঁটে মেখে নিল খয়েরি রঙের ম্যাট লিপস্টিক। চোখে কাজল এঁকে আইলাইনার দিতেও ভুলল না। সবকিছু শেষ করতে করতে প্রায় ঘন্টা দুয়েক লেগে গেল। ঘড়িতে সময় দেখে প্রায় আটকে উঠল। ট্রিনা নিশ্চয়ই অপেক্ষা করছে। কাল কথা দিয়েছিল সকাল সকাল চলে যাবে। ট্রিনাকে ফোন দিয়ে যখন জানতে পারলো ও এখনো পার্লার থেকে ফিরেনি তখন হাফ ছেড়ে বাঁচল। মনে গলা খালি রেখে শুধু কানে দুটো পাথরের দুল পরে নিল। কাঁধে পার্স ঝুলিয়ে আরেকবার আয়নায় নিজেকে সম্পূর্ণ দেখে নিয়ে সন্তুষ্ট হলো। রুম থেকে বের হতে গিয়েও কিছু একটা মনে পড়তেই আবারও ছুটে গেল। পারফিউমটা বের করে অল্প করে স্প্রে করে নিল। তারপর বের হলো ইভানের খোঁজ করতে। গিয়ে দেখলো ইভান সম্পূর্ণ তৈরি হয়ে আছে, বসে বসে ল্যাপটপ টিপাটিপি করছে। কালো প্লিটেড প্যান্টের উপর সাদা শার্ট ইন করে পরা, পাশে রেখেছে কালো রঙের স্যুটটা। চুলগুলো রিসেন্টলি আঁচড়ে রাখা, তবু সিল্কি স্ট্রেট চুলের সামান্য অংশ এদিক সেদিক থেকে কপালে এসে যাচ্ছে। এটার জন্য অন্যরকম এক সৌন্দর্য বর্ধক হিসেবে কাজ করছে। মনির হঠাৎ মনে পড়ল সে নিজের জন্য কেনাকাটা করার সময় ইভানের জন্য একটা সিল্কের কাজ করা পাঞ্জাবি কিনেছিল, অথচ দিতেই তো মানেনি। ইভান তৈরি হয়ে গেছে, এখন বললে কি সে আবারও চেঞ্জ করতে রাজি হবে? দুনামুনা করে মনি রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেয়। মনে আত্মস্থ হয়ে ডাকতে ইভান চোখ তুলে তাকালো। অন্যমনস্কভাবে মনির দিকে নজর দিতে থমকে গেল তার দৃষ্টি। মেরুন ড্রেস, হাতে একগাদা চুড়ি, ঠোঁটে গাঢ় লিপস্টিক, দু হাত ভর্তি কালচে লাল রাঙা ঘন মেহেদি। সবকিছু মিলিয়ে ইভানের কাছে কেন যেন নতুন বউ লাগছে মনিকে। ঠোঁট চেপে ধরতেই মেকআপ করা ফর্সা গালের টুলটা এতটা মোহনীয় লাগলো ইভানের চোখে। পলক ফেলতে ভুলে গেল সে। বিমোহিতের মতো চেয়ে থেকে শুষ্ক ঢুক গেল। ইভানের থমকে যাওয়া দৃষ্টি দেখে ইতস্তত ভঙ্গিতে নড়ে উঠল মনি। সাথে রেনে ছিনে করে বেজে উঠল তার হাতের চুড়ি। সেই শব্দে আরো কিছুটা ঝংকার এনে টোকা দিল দরজায়। ইভান হুট করে চোখ সরিয়ে নিল। হাত ঘড়িতে সময় দেখলো, তারপর ল্যাপটপ রেখে স্যুটটা হাতে নিয়ে উঠে আসলো। কাছাকাছি এসে অনেকটা মনির পাশ ঘেঁষে দাঁড়ালো, যার ফলে মনির নাকে হালকা মিষ্টি ঘোর লাগানো এক ঘ্রাণ এসে আছড়ে পড়ল। বিমোহিত হয়ে জোরে শ্বাস টেনে চোখ বন্ধ করে ফেলল সে। তারপর ইভানের কথায় নড়ে উঠল। ইভান সামনে এগিয়ে বলল, চলো। মনি ঠায় দাঁড়িয়ে ডেকে উঠল, শুনুন। ইভান ফিরে তাকায়। মনি বলল, আমি আপনার জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম, ওটা পরবেন প্লিজ? ইভান নিজের দিকে একবার তাকিয়ে বলে, কেন? এভাবে কি খারাপ দেখাচ্ছে? আরে না না না, সেটা বলেছি নাকি। আমি শখ করে কিনেছিলাম বিয়েতে পরবেন বলে, বাট দিতেই মনে ছিল না। ইভান এক মুহূর্ত ভেবে বলল, ওকে নিয়ে এসো। ইভান যখন পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে এলো
এক মুহূর্তের জন্য থমকে গেল মনি। আবেশিত চোখে তাকিয়ে রইল একধানে। মনে মনে আপনা আপনি উচ্চারিত হলো মাশাল্লাহ। স্নিগ্ধ চোখে হালকা পলক ফেলে কখন যে মুচকে হেসে ফেলল জানে না। ইভান ভ্রু উঁচিয়ে তাকাতেই হুঁশ ফিরে পেল। দ্রুত চোখ সরিয়ে দাঁত দিয়ে জিভ কাটল। ভেন্যুতে পৌঁছে আগে দেখা করলো ওরা ট্রিনার সাথে। মনি ইভানকে পরিচয় করে দিতেই স্নিগ্ধ স্বরে সে ট্রিনার সাথে কুশল বিনিময় করলো। তারপর ইভান অন্যদিকে গিয়ে মোবাইল নিয়ে বসলো। মনি ট্রিনার পাশে বসতেই ট্রিনা ওর হাত খামচে ধরে উদ্বেলিত স্বরে ফিসফিসিয়ে বলল, ব্যাটাকে দেখে তো মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খাওয়া তো দূর, সে ভাজা মাছই জীবনে চোখে দেখেনি, অথচ এই কিনা তোর সাথে হিটলারি করে। হাসতেও মনে হয় না শিখেছে কখনো। থাকছিস কি করে এর সাথে? মনি ঠোঁট টিপে হাসলো। অদূরে বসে ভ্রু কুঁচকে ফোনে তাকিয়ে থাকা ইভানের দিকে চেয়ে থেকে বলল, বিয়ের ঝামেলাটা সেরে নেন, তারপর সব বলবো। মনির দৃষ্টি অনুসরণ করে ট্রিনা ইভানের দিকে নজর দিয়ে চঞ্চল কণ্ঠে বলল, তবে যাই বলিস, দেখতে কিন্তু সাক্ষাৎ দেবদূত, এদিক দিয়ে কোনো কমতি নেই। দেখ আশেপাশে মেয়েরা কি করে তাকিয়ে আছে। কথাটা বলে ফিক করে হেসে ফেলল ট্রিনা। মনেও ভ্রু কুঁচকে সত্যি সত্যি আশেপাশে দৃষ্টি বোলালো। দেখলো আসলে যে মেয়ে যাচ্ছে আশেপাশে বা ইভানের সামনে দিয়ে ঘাড় ঘুরে তার দিকে তাকাচ্ছে। দু একজন আবার নিজেদের মধ্যে ফিসফিসও করছে। সেদিকে তাকিয়ে থেকে ওদের মুখে লেগে আছে লোভাতুর হাসি। অথচ মহাশয়ের সেদিকে ভ্রুককে পেনি, এক মনে মোবাইলে ডুবে আছে। কিছুক্ষণ পর একটা ফোন আসতে উঠে নিরিবিলি একটা জায়গায় চলে গেল। বিষয়টা মনির সহ্য হলো না। মেয়েগুলোর কি লাজ লজ্জা কিছু নেই? হ্যান্ডসাম ড্যাশিং পুরুষ দেখলে ফিরে ফিরে তাকাতে হবে, সামনে দিয়ে ঘুরঘুর করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে হবে, ফিসফিসানি জুড়ে দিতে হবে। মনির তিক্ত অভিব্যক্তি দেখে ট্রিনা মনির মনের অবস্থা বুঝতে পারল। মেয়েটা এর মধ্যে ইভানের প্রতি দুর্বল হয়ে পড়েছে। সেটা আর বুঝতে বাকি রইল না। সে হেসে ফেলে বলল, রিল্যাক্স বান্ধবী, ওরা জাস্ট দেখতেই পারবে, তোর জিনিস নিয়ে যেতে পারবেন না। মনি মুখ কালো করে বলল, বিশ্বাস হচ্ছে নাকি? বেতে গেল ট্রিনার রিসেপশনে যাওয়া হয়নি ইভানের। সেদিন জরুরি কাজে তাকে খুলনা যেতে হয়েছে। আগত্যা মনিকে সাথে নিয়ে গেল। একা যেতে ইচ্ছা করছিল না। ট্রিনার বিয়ের পরপরই মনির এক্সাম শুরু হলো। ইভানেরও কাজের চাপ কিছুটা বেড়ে যাওয়ায় দুজনের মধ্যে আবারও দূরত্ব তৈরি হলো। শুধু খাওয়ার সময় দেখা হয় আর রাতে কফি দিয়ে আসার সময় টুকটাক কথাবার্তা চলে। এই পরীক্ষা প্রায় শেষের দিকে। মনি ডিনার সেরে আবার পড়তে বসেছে। হুট করে সেদিন প্রথমবারের মতো ইভান তার রুমে এলো। মনিকে চমকে দিয়ে ট্রাউজারের পকেটে দুহাত রেখে দাঁড়ালো তার পাশে। সে বিছানায় বসে বালিশের উপর বই রেখে পড়ছিল। ইভান ভ্রু কুঁচকে বলল, আমার রুমে, স্টাডি রুমে পড়ার টেবিল থাকতে তুমি এভাবে পড়ছো কেন? মনি স্মিত হেসে বলল, অভ্যাস হয়ে গেছে। ইভান নাখোশ নজরে তাকিয়ে রইল। মনি আবার বলল, আজ আপনার হোমওয়ার্ক নেই? কিসের হোমওয়ার্ক? বুঝতে না পেরে ইভান জানতে চায়। মনি বলল, বাড়িতে বসে যে কাজ করেন সেটাই হোমওয়ার্ক। ইভান ভ্রু উঁচিয়ে বলল, ও হ্যাঁ আছে, একটা কথা জানতে এসেছিলাম। কাল অর্কর রিসিপশন, তোমাকে বলেছিলাম, মনে আছে তো? মনি এক মুহূর্ত ভাবনায় বুঁদ হয়ে থেকে তারপর বলল, হ্যাঁ, এখন মনে পড়েছে। মনির মাথায় হঠাৎ শয়তানি চাপলো। সে ইভানকে একটু বাজে দেখার ইচ্ছা নিয়ে বলল, আমি না গেলে হবে না, আসলে আমার অনেক পড়া আছে। ইভান কিছুক্ষণ চুপ করে রইল। হয়তো ভাবছে কি বলা যায়, ভেবে নিয়ে বলল, আমি কিন্তু গিয়েছিলাম তোমার ফ্রেন্ডের বিয়েতে, সো। মনি হেসে ফেলল। মনে মনে ভাবলো, নাইস এক্সকিউজ। মুখে বলল, আচ্ছা যাব। মনিকে বিস্মিত করে ইভান তার সামনে খাটের উপর বসলো। আশেপাশে নজর বুলিয়ে বলল, তুমি দেখছি রুমটাকে বেশ সুন্দর করে সাজিয়েছো। মনি তৃপ্তির হাসি হাসলো। হাসি মুখে বলল, মেয়েরা এমনই, যেদিকে যায় সেদিকেই ভালোবেসে সৌন্দর্যের প্রতীক ছড়িয়ে দেয়। ইভান মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, ঠিক যেমন আমার ছন্ন ছাড়া জীবনে উদ্ভ্রান্ত মনে ব্যাকুলতা ছড়িয়ে দিয়েছ। ইভানকে তাকিয়ে থাকতে দেখে মনি উৎসাহী গলায় বলল, কাল আমি কি পরবো সাজেস্ট করতে পারেন? মানে যেহেতু আপনার ফ্রেন্ড সার্কেল, সেহেতু আপনিই ভালো বলতে পারবেন ওখানে কি ধরনের ড্রেস আপ মানানসই হবে। ইভান মুহূর্ত কয়েক ভেবে নিয়ে বলল, শাড়ি পরতে পারো। বলা বাহুল্য, সেদিন শাড়িতে মনিকে দেখার পর
আরেকবার সেই রূপে দেখার লোভ জন্মে আছে ইভানের মনে। আজ সুযোগ পেতেই সেটা উগড়ে দিল। মনে হেসে মাথা নাড়ল। সন্ধ্যা ঘনিয়েছে মাত্রই। অর্ক রিসেপশন ফাংশন হচ্ছে রাতে। ইভান তৈরি হয়ে মনির দরজায় গিয়ে টোকা দিল। ভেতর থেকে উচ্চ স্বরে চেঁচিয়ে বলল, জাস্ট 5 মিনিটস। ইভান বলল, তুমি এসো, আমি গাড়ি বের করছি। গ্যারেজ থেকে গাড়ি বের করার কিছুক্ষণ পরেই তাড়াহুড়ো করে নেমে আসতে দেখল মনিকে। আজ সে ডার্ক ম্যাজেন্ডা কালারের জর্জেট শাড়ি পরেছে, সাথে সিলভার কালার জর্জেট ব্লাউজ, মুখে হালকা প্রসাধনী আর ঠোঁটে ট্রান্সপারেন্ট লিপ গ্লস। চুলগুলো আজও ছেড়ে রাখা, তবে নিচে দিয়ে সামান্য কার্ল করেছে। ইভান আগা গোড়া পরখ করে তৃপ্তি নিয়ে মুচকি হাসল। যেমনটা সে দেখার জন্য ব্যাকুল হয়েছিল, মনির সাজ সজ্জায় মনের আশা পূর্ণতা পেল। মনি এসে গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করলো। ইভান নিচু ভলিউমে গাড়ির প্লেয়ারে নিজের পছন্দের প্লেলিস্টটা চালু করে দিল। স্লো মিউজিকে বাজতে লাগলো চার্লি পুথের অ্যাটেনশন গানের স্লো ভার্সন। ইভানের মনে হলো গানের লাইনগুলো আজ তার জন্যই প্রযোজ্য। অর্ক বিয়ে করেছে ছোট পরিসরে, কিন্তু রিসেপশনের আয়োজন করেছে বিশালভাবে। ইভান মনি পৌঁছাতেই অর্ক হাসি মুখে এগিয়ে সে জড়িয়ে ধরল ইভানকে। কথা বলল মনির সাথেও। মনিও হাসি মুখে পরিচিত হলো। ইভানের দৃষ্টি স্পর্শের উপর পড়তে দেখলেও স্পর্শে তার দিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়তেই দৃষ্টি সরিয়ে নিল। ইভানের দৃষ্টিতে হঠাৎ এক ঝলক ক্রূরতা খেলে গেল। ইভানকে দেখে কোথা থেকে রাজবিও ছুটে এলো। সে যেন একটু বেশি উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরল ইভানকে। ব্যাপারটা বুঝতে ইভানের ব্যাগ পেতে হলো না। ওর শয়তানি ঠিক টের পাচ্ছে সে। ইভানকে ছেড়ে মনির দিকে ফিরল। চড়া হাসিতে ঠোঁট বিস্তৃত করে শুধালো, কেমন আছো পিচ্ছি ভাবি? মনির মনে পড়লো অতীতের কথা। অস্বস্তি ভরা চোখে ইভানের দিকে তাকিয়ে দেখলো ইভানও চোয়াল শক্ত করে ওর দিকেই তাকিয়ে আছে। মনে ঢুক গিলে ভাবলো, যাক বাবা, আমি আবার কি করলাম এখানে? ওনার ফ্রেন্ডই তো নাচতে নাচতে এসেছে। চোখ সরিয়ে মনি সৌজন্যতার খাতিরে সামান্য হেসে কিছু বলতে যাচ্ছিল। তার আগে শীতল কণ্ঠে ইভান বলে উঠল, ও ভালোই আছে, তুই ওদিকে চল, হ্যাভ টু টক টু ইউ। এটা বলে রাজবীর বুকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে চাইলো অন্যদিকে। মনির দিকে ফিরে বলল, তুমি ওদিকে গিয়ে বসো। ইভান রাজবীর বাহুতে চেপে ধরতে সে ঘাড় ঘুরে পেছনে চেয়ে হাসি মুখে বলল, আরে ভাবির সাথে পরিচয় করে দে আগে। রাজবীর এমন ব্যাপরোয়া কাণ্ডে মনির বুক কেঁপে উঠল ভয়ে। ব্যাটা ঠিকই বুঝে যে ইভান এই তামাশাটা মোটেও সহ্য করতে পারে না, তবু কেন জ্বালায় কে জানে। ইভান রাজবীর কাঁধে হাত রেখে দাঁতে দাঁত পিষে আস্তে করে বলল, ওদিকে চলো বাস্টার্ড, পরিচয় করাচ্ছি। ওরা সবার থেকে খানিকটা আড়ালে চলে এলো। রাজবী এক জায়গায় বসতে ইভান এক হাতে তার কলার চেপে ধরে বলল, একবার বলেছিলাম না ওকে নিয়ে ফাইজলামি করবি না, তবু চোখের সামনে পেয়েই ঢলে পড়তে চাস। কি বলবো বল, ঢলে পড়ার মতোই চিজ। শয়তানি হেসে কথাটা বলতেই ইভানের মাথায় রক্ত উঠে গেল। সজোরে কলার ঝাঁকিয়ে ক্ষুব্ধ গলায় বলল, ভাষা ঠিক রেখে কথা বল রাজভি। ওদেরকে এদিকে দেখে অর্ক ছুটে এলো, কিন্তু এসে এই অবস্থা দেখে সে আটকে উঠল। ইভানের চোখ মুখে রক্তিম বর্ণ ধারণ করেছে। অর্ক বিস্মিত স্বরে বলল, তোরা এসব কি করছিস? আমার মান সম্মান তো সব দোলে মিশিয়ে দিবি। আসতে না আসতেই কি হলো তোদের? ইভান ঝাড়া দিয়ে রাজবীর কলার ছেড়ে দিল। ক্রুদ্ধ চোখে রাজবীর হাসি হাসি মুখের দিকে চেয়ে থেকে বলল, ওকে বল আমার বউয়ের উপর থেকে নজর সরাতে, নইলে ওকে খুন করে এখানেই চাপা দিয়ে যাব আমি। অর্ক বিরক্ত হয়ে রাজবীরকে বলল, তোর এগুলো কোন ধরনের শয়তানি রে? কেন ওকে রাগাস? রাজবীর নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ওর আগে কেন? ওর বউ তো ওর পছন্দ না, চাইলেই আমাকে হ্যান্ড ওভার করতে পারে, কিন্তু কিছুদিন টেস্ট করেই আবার ফিরে দিব। অর্কের চোখ দুটো বড় বড় হয়ে গেল। এবার নিশ্চয়ই ইভান একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। ইভান তেড়ে আসতেই অর্ককে ঝাপটে ধরে টানতে টানতে অন্যদিকে নিয়ে গেল। বিরক্ত স্বরে বলল, তুই জানিস ও ইচ্ছা করে রাগায়, ওর স্বভাবই এমন, তবুও তুই কেন ইডিওটের মতো রেগে যাস? ইভান রাগে দিশে হারা হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে, তুই শুনিস নাই ওর মুখের ভাষা? আজকের পর ওই মাদার ফাকারের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। ও একটা প্রস্টিটিউট, মানুষকেও তেমনই ভাবে। ছাড় আমাকে, আজ একটা হেস্তনেস্ত হোক। অর্ক অনেক কষ্টে ইভানকে একটা চেয়ারে বসে শান্ত করলো।
রাগে ঘেমে একাকার হয়ে গেছে। অর্ক বুঝিয়ে শুনিয়ে চলে যেতেই ইভান উঠে মনির কাছে গেল। মনির ফোন টিপছিল। ঘরমাক্ত বিধ্বস্ত ইভানকে দেখে আটকে উঠল প্রায়। নিশ্চয়ই ওই লোকের সাথে ঝামেলা করে এসেছে। সে টিস্যু এগিয়ে দিল। ইভান পানির গ্লাস নিয়ে ঢাক ঢক করে গলায় ঢালল। তারপর নিজেকে শান্ত করে মনির দিকে চাইল। মনি অভিযোগ করে বলল, আপনার ফ্রেন্ডের ব্যবহার এমন কেন? ইভান চোয়াল শক্ত করে বলল, যত্ন করে ঘরে বসিয়ে আরও খাওয়াও, চা বিস্কিট, পারলে 3 বেলা দাওয়াত করে এনে রেঁধে বেড়ে নিজ হাতে খাইয়ে দিও। আপনি এমন করছেন কেন? আমার কি দোষ? বাড়িতে মেহমান আসলে কি মানুষ তাকে আপ্যায়ন করে না? না, ওর মতো ইতরদেরকে করে না। আমি কি করে জানবো সে ইতর নাকি ভদ্র মানুষ? শাট আপ। রাগে ইভানের মাথার রক ছিঁড়ে যেতে চাচ্ছে। ধমক খেয়ে মনি মুখ ভেঙচে দিয়ে অন্যদিকে ফিরল। ইভান উঠে একদিকে রাখা ছোট্ট একটা ড্রিঙ্ক কর্নারের দিকে গেল। মনি তিক্ত মনে ভাবলো, মডার্নদের এই সমস্যা, এখানেও ড্রিঙ্কের ব্যবস্থা করে রেখেছে, আর এই লোকটা সেখানে গিয়ে গিলতে শুরু করেছে। কেন যে এখানে আসলো সেটা নিয়ে বরং আফসোস হচ্ছে এখন। সে নিজেকে ভুলাতে অল্প বয়স্ক কিছু মেয়েদের সাথে কথা বলতে লাগলো। আত্মীয় স্বজন ছাড়াও বিজনেসের অনেকে লোকও এখানে আছে। সেই সূত্রে নামকরা ব্যবসায়ী ইরফান চৌধুরীর ছেলে ইভান চৌধুরীকে অনেকে চিনে। সেই জের ধরে অনেকে মনিকে কৌতূহলের নজরে দেখছে। কেউ কেউ আগ্রহ নিয়ে পরিচিত হতে আসছে। বেশ অনেকটা সময় পর মনির চোখ অন্যমনস্কভাবে ইভানের উপর পতিত হলো। আচমকা বুকের ভেতর খচ করে উঠল তার। ইভানের পাশে আধুনিক বেশভূষায় সজ্জিত হয়ে একইভাবে ড্রিঙ্ক করছে তাশা। সেই সাথে কথাবার্তা বলছে তারা। দৃশ্যটা দেখে মনির মাথা ঘুরতে লাগলো। ইভান কেন উঠে চলে আসছে না? সে কি পারে না মেয়েটা থেকে দূরত্ব বজায় রাখতে? নিমিষে চোখ ছলছল হয়ে গেল মনির। ইভান আর মনি যখন হলে ঢোকে তখনই মনির দিকে দৃষ্টি পড়ে তাশার। মেয়েটা তার সদ্বোন, কথাটা মাথায় আসতেই অসহ্যকর এক অস্থিরতা চেপে ধরে তাকে। সেদিন ইভানের বাসা থেকে ফিরে মিশনীয় এক তিক্ত সত্য আবিষ্কার করে সে। বাবার আলমারিতে আতিপাতি করে খুঁজে বের করে যুবক বয়সে বাবার একই রকম শীত ছবিটি, যেটা মনির রুমে দেখে এসেছে সে। উত্তেজনা ও অবিশ্বাসে থরথর করে কাঁপতে থাকে তাশা। সেই বিবশতা কাটিয়ে উঠতে তার অনেকটা দিন লেগে যায়। কিছুতেই মানতে পারে না ইভানের বউ স্বয়ং তারই সৎবোন। সে জানতো এরশাদ মির্জার প্রথম সংসারে 2 সন্তান আছে। বড় ছেলে জন্মানোর পরে তিনি দেশের বাইরে কাজ করতে গিয়ে তাশার মায়ের সাথে সম্পর্কে জড়ান, গোপনে বিয়েও করেন। একই সাথে সংসার চালিয়ে যায় মনির মা নাজিয়ার সাথেও। একসময় তাশা গর্ভে আসে, জন্ম নেয়। তখনও বিষয়টা জানাজানি হয়নি। তিনি 2 সংসারে চালিয়ে যাচ্ছিলেন। আরও কয়েক বছর পর মনি মায়ের গর্ভে আসে। তারপরে কিভাবে যেন তাশার মা রাইমা ব্যাপারটা জানতে পারে। সে বুঝতে পারে প্রথম স্ত্রীর সাথে এরশাদের এখনো সম্পর্ক আছে, সেটাও ভালো সম্পর্ক। তারপর থেকেই তিনি নানান অশান্তি শুরু করে দেন। তিনি ছিলেন বড়লোক ঘরের উশৃঙ্খল ডিভোর্সি মেয়ে। তিনি এরশাদ সাহেবকে বাধ্য করেন নাজিয়াকে ছেড়ে আসতে। ধনী বাবার একমাত্র মেয়ে জামাই হওয়ার লোভ সামলাতে পারেননি তিনি। অপরদিকে নাজিয়া ছিলেন ওনার বাবার পছন্দের মধ্যবিত্ত ঘরের মেয়ে। মনির জন্মের সময় তিনি তাশাদের ফ্যামিলি নিয়ে সুদূর নিউ ইয়র্কে বাস করছিলেন। খোঁজ খবর নেন না দেশের কারো। সব জেনে নাজিয়া বেগম দিন দিন নির্জীব হয়ে পড়ছিলেন। বাবা মাহীন নাজিয়া ভাইয়ের ঘরে ছেলে মেয়ে নিয়ে দিন পার করতে লাগলেন। এরশাদ সাহেব নিউ ইয়র্কে বসে একদিন সংবাদ পান ছেলে মেয়ে সহ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে নাজিয়া। অন দ্য স্পট সে মারা যায়। ছেলে মেয়েদের ব্যাপারে স্পষ্ট জানতে পারেননি, ধারণা করেছেন তারাও বেঁচে নেই। তারপর বহু বছরে বিদেশে কাটিয়ে রাইমার মৃত্যুর পর মাত্র কয়েক বছর আগে দেশে ফিরেছেন। তার সাথে ছোট্ট একটা ভাইও আছে, যে বাবার সাথে দেশে ফিরেনি, রয়ে গেছে নানা নানির কাছে। তার স্বভাব নিজের মায়ের মতো উশৃঙ্খল, আর বাবার মতো স্বার্থপর হয়েছে। আর তাই তো একই বাবার সন্তান জানার পর মনিকে সে আরো বেশি ঘৃণা করতে থাকে। তার উপর নিজের প্রেমিকের স্ত্রী হওয়ায় সেটা বেড়ে কয়েক গুণ হয়ে গেছে। লজ্জারও কোনো উপস্থিতি তার মধ্যে নেই। নইলে যতই এক্স হোক না কেন, ছোট বোনের স্বামীকে নিজের করে পেতে তার সামান্য হলেও বিবেকে বাধ্য। ইরফানকে শুরু থেকেই কুটির চোখে পর্যবেক্ষণ করছিল তাশা। একসময় ওকে আলাদা পেয়ে এগিয়ে গেল। গ্লাসে ড্রিঙ্ক নিতে নিতে বলল, বউ নিয়ে এসেছো দেখছি। ইদানিং কি বড় বেশি বইয়ের পাগল হয়ে গেছো নাকি? ঘর থেকেই বের হও না? ইভান এক পলক তাকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে বলল, দিস ইজ নান অফ ইয়োর বিজনেস। তাশা নিজেকে সংবরণ করে নিল।
কিছুক্ষণ আগে এক সাইডে ডান্স ফ্লোরে জোরে জোরে নাচ শুরু হয়েছে, সেই সাথে বাজছে স্লো মিউজিক। তারসা আর চোখে একবার মনির দিকে তাকিয়ে হুট করে ইভানের হাত চেপে ধরল, অনুরোধের গলায় বলল, লেটস ডান্স। ইভান শান্ত স্বরে বলল, গেট আউট অফ হিয়ার তিশা। তারসা সেই কথায় পাত্তা না দিয়ে এক প্রকার টেনে নিয়ে গেল ইভানকে। মৃদু আলোর নিচে দাঁড়িয়ে ইভানের হাত দুটো চেপে ধরল নিজের কোমরে, নিজের হাত রাখলো তার কাঁধে। ইভান ভরা মজলিসে কিছু বলতে না পেরে চুপচাপ হেঁটে এসেছে, কিন্তু তারসার এই বাড়াবাড়ি রকম অ্যাটাচমেন্টে চোয়াল শক্ত করে ফেললো। বহুবার ভালো করে বলার পরও শুনেনি। একে আজ ইভান ছাড়বে না, সেই সাথে আজ মনিরও পরীক্ষা হয়ে যাবে। ও ইভানের জন্য সত্যি কিছু ফিল করে কিনা সেটা জানতে চায় ইভান। সে ঘাড় সামান্য ঘুরে তাকালো একবার, আদরে মুখ থমথমে করে বসে এদিকে চেয়ে আছে মনি। তারসা আবেদনময় মৃদু স্বরে ইভানের কানের কাছে বলল, ভুলে গেলে কত ডান্স করেছি আমরা? প্রেজেন্ট হিসেবে না হোক, ফ্রেন্ড হিসেবেই না হয় আজ ডান্স করলে। মনি দেখেছে তারসা ইভানকে জোর করে টেনে নিয়ে গেছে। তার ধারণা ও আশা ছিল ইভান তারসার ডাকে পাত্তা না দিয়ে ফিরে আসবে, কারণ সে তো এখন মনির প্রতি দুর্বল, তাকে নিয়েই ভাবে শুধু। কিন্তু তাকে অবাক করে দিয়ে ইভান সত্যি সত্যি তারসার কোমর ধরে নাচতে লাগলো। কিছুক্ষণ বিমূর্ত চোখে চেয়ে থেকে তারপর মনির আর হজম হলো না। সে ক্ষুব্ধ হয়ে উঠে দাঁড়ালো, চোখ ছাপিয়ে জল নেমে আসবে এক্ষুনি। তার আগে সে এখান থেকে ফিরে যেতে চায়। মনিকে চলে যেতে দেখে ইভান তারসাকে একবার দূর থেকে কাছে এনে মুখোমুখি দাঁড়ালো। আঙ্গুল ধরে ঘোরাতে শুরু করে একসময় অপ্রত্যাশিত ভাবে হ্যাচকা টান মেরে সাথে সাথে হাত সরে নিল। আচমকা সামলে উঠতে না পেরে মুখ থুবড়ে ফ্লোরে পড়ে গেল তারসা। ইভানের সেদিকে খেয়াল নেই। সে ততক্ষণে স্টেজ থেকে নেমে ছুটে যাচ্ছে মনির পেছনে। মনির দৃষ্টি গোচর হতে সশব্দে ডেকে উঠল, মনি, মনি দাঁড়াও। ততক্ষণে মনি মেইন হল থেকে বের হয়ে পড়েছে। ইভানের সারা পেয়ে চলতে চলতে পেছনে ফিরল একবার, তারপর হাঁটার গতি বাড়িয়ে দিয়ে প্রায় দৌড়াতে লাগলো। সে সাথে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা অশ্রু। ঝাপসা চোখে ছুটতে গিয়ে হঠাৎ ফুল দিয়ে সাজানো ধাতব কিছুর সাথে হুঁচট খেল। পায়ের আঙ্গুলে খোঁচা লাগায় যন্ত্রণায় চোখ দুটো খিচে বন্ধ করে ফেলল। পাশের দেয়ালে হাত রেখে থেমে দাঁড়ালো। এবার ঠোঁট উল্টে প্রায় শব্দ করে কেঁদে ফেলল সে। ইভানের কথা মনে হতেই ব্যথা উপেক্ষা করে আবার ছুটতে লাগলো সামনে। যে ব্যথা আজ মনে পেয়েছে তার কাছে এই ব্যথা কিছুই না। সে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। মনিকে হুঁচট খেতে দেখে ইভান এবার দৌড়াতে শুরু করে। অবশেষে সে পেছন থেকে খপ করে মনির বাহু চেপে ধরে তাকে থামায়, কিন্তু মনি আচমকা ইভানের বুকের সজোরে ধাক্কা মেরে চলে গেল রাস্তায়। উন্মাদ হয়ে নেমে গেল গাড়ি চলাচলরত রুটে। বুধ জ্ঞান হয়তো সব হারিয়ে ফেলেছে ইতিমধ্যে, নয়তো আজ ইচ্ছা করেই জান দিয়ে দিতে চাচ্ছে। কত আর সহ্য করবে এই দুনিয়ায়। সেই ছোট কাল থেকে শুরু করেছে কাটা তারের এই পথ চলা। ধৈর্যেরও তো একটা সীমা পরিসীমা আছে। ছুটে রাস্তায় নামতেই বিকট শব্দে হর্ন বাজতে বাজতে এগিয়ে এলো বিশাল দেহি এক বাস। হুট করে মনি নেমে পড়ায় ড্রাইভার ব্রেক করার সময় পেল না। হেডলাইটের তীক্ষ্ণ আলো চোখে পড়তেই দুই হাতে চোখ ঢেকে ফেলল মনি। বিশাল সেই বাসের জোরালো হর্নেও মনির হুঁশ ফিরল না। সেটাকে তীব্র গতিতে এগিয়ে আসতেও দেখল না সে। এসব দিকে তার মনোযোগই নেই। তার ধ্যান জ্ঞান জুড়ে শুধু একটু আগের ঘটনাটাই বিচরণ করছে। বর্ণনা করতে সময় লাগলেও এরপরের ঘটনাটা ঘটে গেল মুহূর্তের মধ্যে। আগ্রাসী হয়ে এগিয়ে এসে গায়ের উপরে উঠে যাবে বাসটা। তার আগেই হ্যাচকা টান মেরে মনিকে সরিয়ে আনলো ইভান। আর তারপর পরই কেঁদে লাল হয়ে থাকা কোমল গালটাতে সজোরে চপটক হাত পড়ল, এতটাই জোরে যে আচমকা মাথা ঝিমঝিম করে উঠল মনির। দু চোখ অন্ধকার হয়ে এলো। তেমন অবস্থায় ইভান ওকে টেনে নিয়ে এলো গাড়ির কাছে। গাড়ির গায়ে চেপে ধরে অগ্নিমূর্তি ধারণ করে আগুন ঝরা কণ্ঠে বলল, পাগল হয়ে গেছো? কিছু না জেনে বুঝেই সুইসাইড করতে নেমে পড়লে? হাউ ডেয়ার ইউ টু ডু দিস? মনি ঢুক গেলে হতবাক চোখে তাকায়। সে কখন সুইসাইড করতে গেল? কিন্তু বলল না কিছু। রাগে মুখ ঘুরে নিল ঝামটা দিয়ে। ইভান তীক্ষ্ণ দৃষ্টিতে ওর ফিরে নেওয়া মুখের দিকে তাকিয়ে থাকলো। ফুস করে নিঃশ্বাস ফেলে গাড়িতে বসে দিল। সারা রাস্তায় দুজনের কেউই আর কথা বলল না। বাসায় পৌঁছে মনি ইভানের সাথে লিফটে উঠল না। গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ইভান দরজা দিয়ে ঢুকেই পেছন থেকে মনির হাত টেনে ধরে নিজের কাছে এনে দাঁড় করালো। মনি ধাক্কা দিয়ে সরে যেতে চাইল। কি চাই ইভান? তার তো লোকটার দিকে তাকাতেও ঘৃণা লাগছে। এই তো কিছুক্ষণ আগেই
এক্সের সাথে ঢলাঢলি করে নেচেছে আর এখনই আবার ওর সাথে চিপকাতে চাচ্ছে। এত নির্লজ্জ! ছটফট করতে দেখে দুহাত চেপে ধরে মনিকে স্থির করতে চাইল ইভান। থামথমে মুখে চোখ ছোট করে বলল, এত রাগ হচ্ছ কেন? আমি তো ক্যারেক্টারলেস মাতাল, তুমি বলেছ। মনি অবাক হয়। সেই কবেকার কথা আজ টেনে আনছে ইভান। আবার সেদিন নেশায় বোধ হয়ে থেকেও এসব শুনেছে সে, মনেও রেখেছে। একই বলে যাতে মাতাল তালে ঠিক। মনি হেসে হেসে বলল, ভুল করিনি, ঠিকই বলেছিলাম। কথাটা বলে আবারও মোচড়া মুচড়ি করতে থাকে। ইভান ঝাঁকি দিয়ে বলল, স্ট্রেট থাকো। তারপর টেনে নিয়ে গেল নিজের রুমে। ড্রয়ারে খুঁজে একটা মলম বের করলো। নিচু হয়ে বসে মনির পায়ের কাছে হাত নিতেই লাফ দিয়ে সরে দাঁড়ায় সে। ইভান তার হাত চেপে ধরে টেনে বসিয়ে দিল বিছানায়। তারপর এক প্রকার জোর করেই হাত দিল পায়ে। ছিলে যাওয়া আঙ্গুলটা তলু আর অ্যান্টিসেপটিক দিয়ে ক্লিন করে মলম লাগালো। তারপর উঠে নিজেও বিছানায় ওর পাশে বসলো। মনি উঠে যাওয়ার চেষ্টা করতেই হাত ধরে আটকালো। ক্লান্ত স্বরে বলল, কথা শোনো। ইভানের কোনো কথায় শোনার আগ্রহ নেই মনির। কি সাফাই দিবে সে? যা ও নিজের চোখে দেখেছে আজ তার উপরে কি কোনো সত্য হতে পারে? ইভান শান্ত মোলায়েম গলায় বলল, তুমি যা দেখেছ অতটুকুই সত্য নয়। তাশাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ওর সাথে তখন অ্যাপ্রিসিয়েট করেছিলাম। মনি রক্তিম চোখ মুখ তুলে বিষাদগ্রস্ত কণ্ঠে বলল, খুব ভালো শিক্ষা দিয়েছেন, তাই না? তা আমাকে কেন কৈফিয়ত দিচ্ছেন? আমি কে? মনি আবার মুখ ফিরে নিলে ইভান ওর একটা হাত আলতো করে নিজের হাতের মুঠোয় নিল। তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, ডু ইউ ফিল সামথিং ফর মি? নেভার। মনির কথায় ইভান রাখল না, বরং মৃদু হেসে ফেলল। এই প্রথম ইভানকে হাসতে দেখে মনি ভ্রু কুচকে তাকিয়ে রইল। হাতটা ইভানের হাত থেকে ছাড়িয়ে উঠে চলে যেতে উদ্যত হলো। আচমকা ইভান উঠে দাঁড়িয়ে পেছন থেকে জোরে ধরে আটকালো ওকে। কানের কাছে ফিসফিস করে বলল, বাট আই ফিল। মনির গলা শুকে গেল। হৃৎপিণ্ডটা ধকধক করছে, যেন এখনই ছিটকে বেরিয়ে আসবে। এভাবে এত কাছে ইভান কখনোই আসেনি। তার নিঃশ্বাসের উষ্ণতা গায়ে লেগে মনির সমস্ত স্নায়ু অবশ হয়ে যাচ্ছে। স্থির হয়ে কাঠের মতো দাঁড়িয়ে থাকলো সে। শির দ্বারা শক্ত, হাত পা অসার। ইভান কান থেকে মুখ নামিয়ে মনির ঘাড়ে আলতো করে নরম ঠোঁট ছুঁয়ে দিল। সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল মনি। শরীরের ভেতর কোথাও যেন একটা বিস্ফোরণ হলো। হাতের আঙ্গুলগুলো অবচেতনে মুঠো হয়ে গেল। শাড়ির আঁচল খামচে ধরল, যেন নিজেকে সামনে রাখতে পারে। পালিয়ে যেতে চাইলে ইভান মুহূর্তেই তাকে আরো কাছে টেনে নিল। মুখ ডুবালো তার ঘন চুলের মাঝে সেই পরিচিত সুগন্ধ, যেটা বহুদিন ধরে তাকে তাড়িয়ে বেড়েছে। তা আজ আরো গাঢ় হয়ে ইভানের চারপাশে ছড়িয়ে পড়ল। মিষ্টি সুবাসে এক ঝাঁক প্রজাপতি উড়ে গেল তার মন জুড়ে। মোহাচ্ছন্ন হয়ে মিষ্টি নেশার মতো সেই সুবাসে হারিয়ে যেতে যেতে সে নিজের বাঁধন আরো শক্ত করলো। শক্ত করে জুড়ে ধরল মনির কোমর। শাড়ি পরে থাকা ইভানের হাত চেপে আছে মনির উন্মুক্ত কোমরে। অচেতনের মতো চোখ খিচে বন্ধ করে রইল মনি। শির দ্বারা বেয়ে শিখরণ নামছে। নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। মাথার ভেতর জেঁকে আছে শূন্যতা। শরীরের প্রতিটি অনুভূতি যেন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিছুক্ষণ এভাবে থাকার পর ইভান মুখ তুলে তাকালো মনির দিকে। গভীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মনে হচ্ছে কাঠের তক্তার সাথে রোম্যান্স করছি। কারেন্টের খাম্বার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছো কেন? ইভানের কথায় হঠাৎই সম্বিত ফিরে পেল মনি। হুঁশ ফিরে পেয়ে লজ্জায় মনির জান যায় যায় অবস্থা। শরীরের প্রতিটি রোমকূপ লজ্জায় জ্বলে উঠল। সে ইভানের শক্ত করে বেঁধে রাখা হাত দুটো ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, আমার টায়ার্ড লাগছে। মনির কথা ইভানের চোখের ভেতর এক মুহূর্তের জন্য বিষাদ নেমে এলো। সে ধীরে ধীরে হাতের বাঁধন আলগা করলো, তারপর মুক্ত করে দিল। মনি এক সেকেন্ড দাঁড়িয়ে দ্রুত নিজের রুমে চলে আসে। ধাপ করে বিছানায় বসে জোরে শ্বাস নিয়ে হাঁপাতে থাকে। শ্বাস দ্রুত ওঠানামা করছে, মুখ ধকধক করছে। আজকের ইভানের আচরণে কোনো সন্দেহ নেই, ইভান ওকে চাই। তার মনে সে স্থান পেয়েছে, কিন্তু এতদিনের দূরত্বের পর এতটা কাছে আসা মনি ঠিক কিভাবে সামলাবে? সংকোচে অস্বস্তিতে তার মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছিল। আর তাই তো ধস্তাধস্তি করে চলে এসেছে। মনে মনে ভাবলো ইভান রাগ করলো না তো, কষ্ট পেল না তো। প্রায় দীর্ঘ 3 মাস পর আরহানের কাছ থেকে মেসেজ এসেছে।
উত্তেজনায় তাসার হাত দুটো কাঁপতে লাগলো। সত্যি আরহান মেসেজ দিল, অনলাইন হলো। এতদিনের জমানো খুব এক সাইডে রেখে হন্তদন্ত হয়ে ফোন করে বসলো তাসা। দূরে দূরে বুকে অপেক্ষা করতে লাগলো তাকে তকমা লাগিয়ে ফোনটা সত্যি সত্যি রিসিভ হয়। ওপাশ থেকে পরিচিত সেই কণ্ঠের হ্যালো শব্দটা ভেসে আসতেই নাকের পাটা ফুলে ওঠে তাসার। খুবই রক্তিম হয়ে ওঠে চেহারা। কামানের গোলা বর্ষণের মতো বসে দেয় এক ঝাঁক অভিযোগ। অপর পাশ থেকে দীর্ঘ নীরবতার পর আরহানের কণ্ঠ থেকে উচ্চারিত হয়, সরি বলবো না, কারণ সেটা লজিক্যাল হবে না। তবে মন থেকে সত্যি ক্ষমা যাচ্ছি প্রচুর। গেরা বলেছিলাম কয়টা মাস, সামনের মাসে বাংলাদেশে আসছি, সরাসরি কথা হবেই তখন। সেই পর্যন্ত আমাকে ভার্চুয়ালে পাবে না। তাসা হতভম্ব হয়ে শুনল কথাগুলো। আরহান আসবে শুনে অনেকটা শান্ত হলো সে। রিল্যাক্স হয়ে প্রফুল্ল মনে ফোন করলো সারিকাকে। হ্যাঁ, সারিকাই সে ব্যক্তি যে তাসার বেস্ট ফ্রেন্ড প্লাস রেহনুমার পেয়ে। ইভানদের ব্যক্তিগত অজানা অনেক কিছু সারিকাই জানাতো তাসাকে। মনির অ্যাক্সিডেন্টের ব্যাপারটাও তার মাধ্যমেই ঘটেছিল। শুধু তাই নয়, এখনো দুজন মিলে কুটিল এক বুদ্ধি এঁটে বসে আছে আবারও মনির উপর আক্রমণ করার। শুধু সময় আর সুযোগের অপেক্ষা। তাসা ফোন করে সারিকাকে তার সাথে শপিংয়ে যাওয়ার জন্য অফার করলো। সারিকা রাজি হয়। বিকেলে দেখা হবে বলে ফোন রাখে। অনেকটা সময় নিয়ে আজ নিজেকে তৈরি করলো তাসা। সুন্দর করে সাজলো। মন ভালো থাকলে আশপাশটা বড়ই রঙিন লাগে। কবে দেখা হবে আরহানের সাথে সেই ভাবনায় অস্থির হয়ে রইল। বিকেলে দুজন মিলে নানান ধরনের কেনাকাটা করলো। তারপর সেসব শেষ করে একটা রেস্টুরেন্টে গিয়ে ঠান্ডা পানীয় দিয়ে গলা ভেজালো। সারিকা বলল, রাতুলের সাথে আমার যোগাযোগ হয়েছে, টাকার বিনিময়ে ও যে করি হোক কাজটা করে দেবে বলেছে। তাসা কি মনে করে যেন বলল, থাক, এসব না হয় বাদ দে, কিছু করতে হবে না। সারিকা অবাক হলো। এত কষ্ট করে সবকিছু গুছিয়ে আনার পর এখন তাসা মত পাল্টাচ্ছে কেন? সে তো জানে না তাসা আরহানকে ফিরে পেয়ে আবারও ইভানের উপর আগ্রহ হারাচ্ছে। তবে মনির প্রতি বিদ্বেষ এখনো রয়ে গেছে মনে। সারিকা বলল, রাতুলকে কথা দিয়ে ফেলেছি, টাকা দেব, সকল প্ল্যানও ডিসকাস করে ফেলেছি। এখন আমরা পিছিয়ে গেলে রেগে গিয়ে যদি সে সব বলে দেয় সবাইকে। তাসা কপাল কুঞ্চিত করে অনেকক্ষণ ভাবলো। তারপর মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, তাহলে তোদের টাইম টেবিল আমাকে জানাস, আমি সেই অনুযায়ী ইভানকে ম্যানেজ করব। কিন্তু একটা জিনিস তাসা বুঝতে পারছে না, রাতুলের সাথে সারিকার সংযোগটা করলো কি করে? তার সাথে পরিচয় বা হয়েছে কোথায়? সারিকাকে জিজ্ঞেস করতে সে হেসে বলল, মৌনি যখন অ্যাক্সিডেন্ট করে বাবার বাড়িতে ছিল। হঠাৎ একদিন অফিসের কাজে ইভান স্যারের বাসায় গিয়েছিলাম। কাজ শেষ করে যখন বের হই, বাসার নিচে ছেলেটাকে দেখতে পাই। একটা বাইক পার্ক করে তার সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আমি সন্দেহ করতাম না, কিন্তু যখন খেয়াল করলাম যে বারবার ইভানদের ব্যালকনির দিকে নজর দিচ্ছিল, তখন ব্যাপারটা আমার কাছে ঘোলাটে লাগলো। গাড়িতে উঠে বসে রইলাম। ছেলেটা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একসময় বাইক নিয়ে চলে যায়। এই ধরনের ঘটনার একটাই কারণ হতে পারে। ভাবলাম মৌনির নিশ্চয়ই গোপন কোনো সম্পর্ক আছে তার সাথে, তাই এখানে অপেক্ষা করছিল। এমনটা হয়ে থাকলে তোর জন্য উপকার হবে এই ভেবে আমি পিছু নেই, কিছুই করিনি, জাস্ট অ্যাড্রেস চিনে এসেছি। কখনো প্রয়োজন হলেও হতে পারে এই ভেবে। আর দেখ, এখন ঠিকই কাজে লেগে গেল। তাসা এতক্ষণ আগ্রহ নিয়ে সবটা শুনছিল। সারিকা থামতেই জিজ্ঞেস করলো, তার মানে ওই ছেলেটার সাথে মনের রিলেশন আছে? তাসাকে অবাক করে সারিকা দুদিকে মাথা নাড়ল। বরফ দেওয়া লেমনেডে চুমুক দিয়ে বলল, রাতুল বলেছে সে একাই মৌনিকে পছন্দ করত, মৌনি কখনো তার দিকে ফিরেও তাকায়নি। তাসা চিন্তিত ভঙ্গিতে মাথা নেড়ে চুপ করে গেল। ক্লান্ত অলস দুপুর, রোদের তেজে পিচ ঢালা রাস্তায় যেন আগুনের হুলকা বের হচ্ছে। পথচারীরা বারবার কপালের ঘাম মুছে গন্তব্যে ছুটে চলেছে। মনি ক্লাস শেষ করে ঘরমাক্ত শরীরে রাস্তায় এসে দাঁড়ালো। রিক্সার জন্য এদিক ওদিক চাইতেই আচমকা পেছন থেকে পরিচিত একটা কণ্ঠ ডেকে উঠল নাম ধরে। মনি ত্রস্ত পায়ে পেছনে ঘুরে দেখলো মুখে চড়া হাসি নিয়ে দাঁড়িয়ে আছে রাতুল। মনি তার আগমনের কারণ বুঝতে না পেরে কপাল কুঁচকালো। রাতুল হাসি মুখে বলল, তোমার সাথে জরুরি কথা ছিল, চলো কোথাও বসি, যা গরম পড়ছে। মনি তাকে এড়িয়ে যেতে চাইল। উত্তর না দিয়ে চুপচাপ কিছুটা সামনে গিয়ে ফাঁকা রিক্সা খুঁজতে লাগলো। রাতুলও এগিয়ে এসে বলল, কথাটা জরুরি মনি। মনি বিরক্ত শীতল কণ্ঠে বলল, কোনো জরুরি কথা শোনার মুডে নেই আমি। শুনলে তোমারই উপকার হবে।
তোমার জীবনে গুরুত্বপূর্ণ অংশের সাথে জড়িত বিষয়। মনি ভ্রু কুচকে তাকিয়ে বলল, যা বলার এখানেই বলুন। রাতুল আশেপাশে তাকিয়ে টিস্যুতে কপালের ঘাম মুছে বলল, এখানে এই আগুন রোদের মধ্যে না, অনেক কথা ধীরে সুস্থে বুঝিয়ে বলতে হবে। চলো পাশের রেস্টুরেন্টটাতে গিয়ে বসি। মনির উপেক্ষা আর আপত্তিকর মনোভাব দেখে বলল আবার, 5 মিনিটের জন্য। মনি লোকটার মতলব বুঝতে পারছে না। দেখা নেই, সাক্ষাৎ নেই, এমন একটা মানুষ তার জীবনের উপকারের জন্য কি এমন জরুরি কথা বলবে? অনেকটা ক্ষণ ভেবে মনি রাজি হয়। ভাবলো শুনে দেখা যাক, অন্য কিছু তো আর বুক করছে না, শুধু বসে কথাটা শুনেই চলে আসবে। এমনিতেও এই গরমে বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। মনি রাজি হতেই তারা রেস্টুরেন্টে গেল। রাতুল যেতে যেতেই সর্বশেষ কোণের টেবিলটাতে বসলো। প্রতিটি টেবিলেই 3 দিক থেকে দেয়াল দিয়ে খাড়া। মনি বসতে না বসতেই ব্যক্ত কণ্ঠেরা তারা দিল, তাড়াতাড়ি বলুন কি বলবেন, আমাকে বাসায় যেতে হবে। বলছে তার আগে ঠান্ডা কিছু অর্ডার করো, ভালো লাগবে। আমার ভালো লাগা না লাগা নিয়ে ভাবতে হবে না আপনাকে, কাজের কথা বলুন। বলছি এত অস্থির হচ্ছে কেন? আমার কথাগুলো তোমাকে শুনতে হবে সুস্থির হয়ে, ঠান্ডা মাথায়, নইলে প্যানিক অ্যাটাকও করে ফেলতে পারো, ঠিক নাই? মনি উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে। রাতুল সামান্য হেসে বলল, আমার অফারে তো রাজি হওনি। বলেছিলাম বিয়ে করে খুব সুখে রাখবো, টাকার জন্যই হোক আর যে কারণেই হোক। যাকে বিয়ে করেছো তার চরিত্র সম্পর্কে 100% গ্যারান্টি আছে তো তোমার কাছে? মনি দ্বিধান্বিত গলায় বলল, কি বলতে চাচ্ছেন? ভনিতা না করে স্পষ্ট করে বলুন। রাতুল মৃদু হাসি ঠোঁটে রেখে বলল, তোমার স্বামী মহাশয়কে সেদিন 5 স্টার প্রাইভেট হোটেলের বিলাসবহুল কামরা থেকে বের হতে দেখলাম, যেখানে সাধারণত কাপলরা যায়। শুনলে বিশ্বাস নাও করতে পারো, তার সাথে সুন্দর এক মডার্ন মেয়েও ছিল। কথা শেষ করে রাতুল মনির মুখের দিকে তাকিয়ে রইল, তার অভিব্যক্তি বোঝার জন্য। মনি যেন কিছু বুঝতে পারেনি এমন ভাবে তাকিয়ে আছে। কিছুই তার বোধগম্য হচ্ছে না, মাথায় ঢুকছে না রাতুলকে ইভানের কথা বলছে। ইভান কেন ওরকম হোটেলে গিয়েছে, তার সাথে মেয়ে নিয়ে? আচমকা মনের মধ্যে ভাবনা উকি দিল, মেয়েটা তাসা নয় তো? মনি হঠাৎ করে অপ্রকৃতস্থ হয়ে পড়ল। মাথার ভেতর যেন সবকিছু ঘোলাটে হয়ে যাচ্ছে। চিন্তা ভাবনা শুধু ধরে রাখতে পারছে না, পায়ের তলার মাটিটাও কেঁপে উঠল। তার মাথায় এটাও এলো না যে রাতুল নিজে কি করছিল এমন জায়গায়। এসব ভাবতে ভুলে গিয়ে বরং সে জিজ্ঞেস করলো, মেয়েটার চুলগুলো কি কালো বাদামি মিশ্র কালার? রাতুল মনে মনে কুটিল হেসে মুখ গুমরা করে মাথা নাড়ে। মনির নিঃশ্বাস ভারী হয়ে আসলো। সে কম্পিত স্বরে আবার শোধায়, তার কপালের পাশে কি ছোট্ট একটা কাটা দাগ আছে? রাতুল স্বাভাবিক স্বরে বলল, অল্প সময়ের জন্য রেগেছি, এত কিছু খেয়াল করার সুযোগ পাইনি। মনি আর কি বলবে ভেবে পেল না। ভারাক্রান্ত হৃদয়ে আনমনা হয়ে টেবিলের উপর রাখা নিজের হাত দুটোর দিকে চেয়ে আছে, কিন্তু দেখছে না কিছুই। দৃষ্টি তার অনির্দিষ্ট, খুব চেনা একটা বিস্বাদ যন্ত্রণা তার হৃদয়টা খাবলে ধরেছে। হঠাৎ করে পৃথিবীটা বড় অচেনা নিষ্ঠুর বোধ হলো তার কাছে। কি দিয়েছে তাকে এই পৃথিবী? এক বুক বেদনা আর আজীবন দুঃখের জ্বালা ছাড়া আর কি পেয়েছে সে? কড়া রোদের মধ্যে ভার্সিটি গেটটা পেরিয়ে সামান্য দূরে গাড়ি থামালো ইভান। হঠাৎ করে মনে পড়লো এই ভার্সিটিতেই তো মনি অ্যাডমিশন নিয়েছে। তাসা বেছে বেছে এখানে কেন টেনে আনলো? বিষয়টা কি কাকতালীয় নাকি অন্য কিছু? সকালে ইভান অফিসে পৌঁছানোর পরপরই তাসার কল এসেছিল। অনুরোধ করতে করতে গলা শুকিয়ে ফেলেছিল একবার দেখা করার জন্য। সেদিন ইভান জোর করে নাচতে বাধ্য করায় আর ইভানের রেগে যাওয়া দেখে সে অনুতপ্ত হয়েছে। এজন্য সরি বলতে চাই, সাথে আরো কিছু জরুরি কথা বলার উসিলা দিয়ে দেখা করতে বলে। বের হওয়ার সময় নিয়ে জানিয়ে ইভান ওকে বলেছিল অফিসে যেতে, কিন্তু তাসা তাতে রাজি হয়নি। বলেছে গতবার অফিসে যাওয়ার পর যখন ইভান তাকে অপমান করে বের করে দিয়েছিল, ফায়াজ দরজার বাইরে দাঁড়িয়ে মিটে মিটে হাসছিল। তাসাকে বের হতে দেখে গা জ্বালানো সেই হাসিটা আরো বৃদ্ধি করে তিরস্কার করে বলেছিল, ভাই তো বউ জোগাড় করে ফেলেছে, আপনি অযথা মরিচিকার পিছনে না ঘুরে আমার সাথে প্রেম করতে পারেন। আমি কিন্তু পিওর সিঙ্গেল আছি আপাতত, কবে মিঙ্গেল হয়ে যাব ঠিক নেই। তার আগে এই বিষয়টা ভেবে দেখুন। কথাটা শেষ করে হাসি চওড়া করে একটা চোখ টিপ দিল সে। তাসার রাগে অগ্নিমূর্তি ধারণ করে বলেছে, গো টু হেল উইথ ইউর সিঙ্গেল লাইফ স্টুপিড। তারপর গটগট করে চলে গেছে। এজন্য সে আর ইভানের অফিস মুখও হতে চাচ্ছে না। প্রতিবার ওই বেয়াদব ছেলেটা তাকে ব্যঙ্গ করে। আরেকবার সামনে পেলে তাসাওকে খুনই করে ফেলবে। অগত্যা ইভান রাজি হয় বাইরে যেতে।
তাশা কি বলবে সে জানতে চায়। মেসেজ করে অ্যাড্রেসটা পাঠিয়ে দিল তাশা। 2টার মধ্যেও সে উপস্থিত থাকবে। ইভান গাড়িতে বসে তাশার জন্য অপেক্ষা করে। তাশার গাড়িটা চোখে পড়তেই সে বের হয়। হাসি মুখে কথা বলে তাশা ইভানকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো। তারপর অলক্ষ্যে একটা মেসেজ সেন্ড করলো কাউকে। তাশা আর ইভানকে দরজার সামনে দেখে আচমকা মনির 2 হাত চেপে ধরল রাতুল। মনে ওদেরকে দেখেনি, সে চমকে তাকায়, কিন্তু হতবিহ্বল ভাব কাটিয়ে উঠতে না পারায় হাত ধরার বিষয়টাতে নজর দিতে পারল না। অন্য মনস্ক করুণ দৃষ্টি মিলিয়ে রাতুলের দিকে তাকিয়েছে সে। রাতুল ভরসার ভনিতা করে বলল, এত ভেঙে পড়ার কিছুই নেই, শক্ত হও, কঠিন মনে বিষয়টা হ্যান্ডেল করো। আর কোনো দরকার হলে, আমার সাহায্য দরকার হলে দ্বিধা করবে না, অবশ্যই জানাবে, আমি সবসময় তোমার পাশে আছি। মনির বোধগম্য হলো না রাতুলের কথাগুলো। মাথার উপর দিয়ে গেল সব, কারণ সে তো তখনও ওই ঘটনা থেকে বের হতে পারেনি। তাশা আর ইভান কিছুটা এগিয়ে খালি টেবিলের জন্য এদিক ওদিক চাইতেই ওদের চোখ পড়ল অদূরে বসা মনি আর রাতুলের দিকে। তাশার ঠোঁটে সূক্ষ্ম একটা শয়তানি হাসি ফুটে ওঠে, পরক্ষণেই তা নিভে গেল আবার। ইভান হয়তো বাক হয়ে সেদিকে তাকিয়ে আছে, ব্যাপারটা বুঝে উঠতে পারছে না। তাশা যেন ভীষণই অবাক হয়েছে, এমন একটা ভাব করে বলল, তোমার বউয়ের মতো লাগছে না? সাথে ছেলেটাকে তুমি চিনো? ভাই হবে নিশ্চয়ই, তাই না? আপন ভাই? ইভান কিছু বলল না, সে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে চোয়াল শক্ত হয়ে হাত মুঠো হয়ে এলো। তার অভিব্যক্তি তীক্ষ্ণ চোখে অবলোকন করে মনে মনে আবারও হাসলো তাশা। ওদিকে রাতুল সামান্য আর চোখে ওদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে মনিকে বলল, চলো এবার উঠি তাহলে, তোমার রেস্ট নেওয়া উচিত, বাসায় ফিরে। মনি আনমনা ভঙ্গিতে যন্ত্রের মতো উঠে দাঁড়ালো। মনটা ভেঙে তার চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। বড্ড ক্লান্ত লাগছে হঠাৎ করে, পা দুটো চলতে চাচ্ছে না। ইচ্ছে করছে এখানেই সোফার গদির উপর স্তব্ধ হয়ে শুয়ে থাকে। মনিও এমন যোগী ভঙ্গিতে উঠে এক পা বাড়াতেই একদম আকস্মিক একটা কাণ্ড করে বসলো রাতুল। হুট করে মনিকে টান দিয়ে বুকে নিয়ে জোরে ধরলো, বলল, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মনি প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও মুহূর্তেই ধাক্কা দিয়ে সরিয়ে দিল রাতুলকে। চোখে তীব্র ঘৃণা ফুটে বলল, ওই নিজের স্বভাবটা আর পাল্টাতে পারলে না জানোয়ার। রাতুল চমকে গেল। মনে মনে ভাবলো সব খেয়ে মনির মাথাটা একেবারে আউলে গেছে মনে হয়, তুই দুকারি শুরু করে দিয়েছে। মনিকে আসতে দেখে তার ইভানকে টেনে নিয়ে অন্য পাশে এক কোণে গিয়ে দাঁড়ালো। মনি আশেপাশে না তাকে ক্রুদ্ধ বিধ্বস্ত পায়ে বের হয়ে গেল দ্রুত। একটু পর রাতুলও বের হয়ে গেল। ইভানের চোখ থেকে যেন রক্ত ঝরছে। এই প্রতিদান দিল তার ভালোবাসার। হয়তো মুখে বলেনি, কিন্তু আচরণে তো বুঝেছে সে ভালোবেসে ফেলেছে মনিকে। হয়তো এর মধ্যেই হুট করে একদিন মুখেও প্রকাশ করে ফেলত। তার আগেই এমন অযাচিত ঘটনার কবলে পড়তে হবে সে ভাবেনি। মনে মনে ভাবলো ভালোই হয়েছে, সে ভালোবাসার কথা বলার আগেই সব জানতে পেরে গেছে। মনি এখনো তার এক্সের সাথে দেখা করে কথা বলে। হ্যাঁ, এক্স ছাড়া আর কিছুই হবে না ছেলেটা। আচরণে সেটা নিশ্চিত করে বলা যায়। ইভানের মাথায় আরও একটা ভাবনা উকি দিল, এক্স না হয়ে প্রেজেন্ট কি হতে পারে? হয়তো এখনো রিলেশন করছে। তার মধ্যে মনোমালিন্য হয়েছে দুজনার। আর কিছু ভাবতে পারল না ইভান। কপালের রগগুলো দপদপ করছে, মাথায় প্রচণ্ড যন্ত্রণা অনুভব হচ্ছে। তাশাকে রেখে সে বের হয়ে গেল। গাড়ি ছুটিয়ে চলে গেল সোজা বাসায়। গালের উপর শক্ত পুক্ত হাতের প্রচণ্ড এক চর এসে পড়তে হুমড়ে খেয়ে সোফার উপর পড়ে গেল মনি। ইভান ধ্বংসাত্মক ক্ষিপ্ত ভঙ্গিতে মনির উপরে ঝুঁকে তার গাল দুটো প্রবলভাবে চেপে ধরল। মনির মনে হলো তার গালের হাড় ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। যন্ত্রণায় চোখ বেয়ে টপটপ করে অবাধ্য অশ্রুকণা গড়ে পড়ল। ইভানের সেদিকে খেয়ালই নেই। সে অগ্নিকণ্ঠে বাজ খায় শব্দে বলল, নিজে নষ্টামি করে এসে এখন আমার উপর চড়াও হওয়ার সাহস কোথায় পেলে? তোমার মতো মেয়েদের 2 পয়সার মূল্য দেয় না মেহফিল ইভান চৌধুরী। তোমার সৌভাগ্য যে তবুও আমার হৃদয়ে দুর্বলতা তৈরি হয়েছিল, কিন্তু তোমার মতো চিপ মেয়েরা এসব ডিজার্ভ করে না। মনিও আজ চুপ রইল না, চেপে রাখে চোয়াল ছাড়ানোর জন্য ধস্তাধস্তি শুরু করলো। ইভানের বুকে 2 হাতে তীব্র ব্যাগে ধাক্কা দিয়ে গর্জে উঠে বলল, হ্যাঁ, মনে হচ্ছে নিজের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, একেবারে দুধে ধোয়া হিরে জহরতের মতো স্বচ্ছ। ফালতু লোক, ক্যারেক্টারলেস, নিঃস্বাক্ষর কোথাকার। ইভান ধেয়ে এসে তাকে দেয়ালে চেপে ধরে বলল, ফালতু কাকে বলছো? ভুলে যেও না আমার টাকায় বিলাসিতা করছো।
হ্যাঁ, এই এক টাকা ছাড়া আর কি আছে? না ক্যারেক্টার আর না সুস্থ একটা মস্তিষ্ক, নেশা করে করে স্বভাব হয়েছে পশুর মতো। ইভান আর হজম করতে পারল না, হুট করে মনির গলা চেপে ধরে হিসে বলল, আর একটাও কথা নয়, বারবার ক্যারেক্টারলেস বলে কি প্রমাণ করতে চাও? নিজে খুব চরিত্রবান তাই বলি কি অলিতে গলিতে প্রেমিকের সাথে জড়াজড়ি করে বেড়াও? গলা চেপে ধরায় মনির চোখ উপচে পানির জোয়ার বইতে লাগলো। যদিও ইভান ততটা শক্ত করে ধরেনি, তবু কষ্ট হচ্ছে মনির। সে ফিসফিস করে বলল, ওটা আমার প্রেমিক নয়, আই জাস্ট হেট হিম। ও তাই? এই জন্যই হাত ধরে বসেছিলে? কখন হাত ধরে বসেছিল মনি মনে করতে পারল না। কোনো রকম উচ্চারণ করলো, গলা ছাড়ুন, মরে যাচ্ছি আমি। হঠাৎ যেন হুঁশ ফিরে পেল ইভান। ছিটকে দূরে সরে গিয়ে টলমলে পায়ে বসে পড়ল সোফায়। চোখ দুটো নেশায় আর ক্রোধে রক্তলাল। সে অনেকটা ক্লান্ত বিধ্বস্ত গলায় বলল, বারবার ক্যারেক্টারলেস করবে না। মনি খুবই ফেটে পড়ে বলল, তাহলে কি বলবো? যে মেয়ে নিয়ে হোটেলে হোটেলে সময় কাটিয়ে বেড়ায়, তাকে এর চেয়ে ভালো আর কি বলা যায়? ইভান স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। তারপর থমথমে কঠিন গলায় জিজ্ঞেস করলো, পাগলের মতো কি বলছো এসব? হুশ আছে তো? জি অবশ্যই, মদ আপনি গিলেছেন। আমি না যে হুশ হারাবে আমার, বরং নিজে হুশ হারিয়ে হয়তো ভুলে বসে আছেন। কি কি কাণ্ড করে বেড়ান আপনি। সমস্যা নেই, হুশ ফিরলেই মনে পড়ে যাবে নিজের চরিত্রহীনতার কথা। নেশায় বিলীন ইভান চেতনা জ্ঞান হারিয়ে বলে উঠল ভীষণই ভুল একটা কথা। এতই যখন চরিত্রহীন মনে হয় তাহলে চলে যাও চরিত্রহীনের বাড়ি থেকে। পড়ে আছো কেন? মনে হতভম্ব হয়ে যায়। অবশেষে এই শোনার বাকি ছিল। তাহলে কি এটা ইভানের মনের চূড়ান্ত কথা? সে কি সব সময় মনে মনে চেয়ে এসেছে মনে চলে যাক? মনে চুপ করে বের হয়ে গেল রুম থেকে। ইভান ঠায় বসে রইল। নেশার ঘুরের জন্য ঠিকমতো ভাবতেও পারছে না মনি কেন এমন একটা কথা বলল। কি করেছে ইভান? কাহিনীটা শুরু হয়েছিল দুপুরে। রাতুলের সাথে দেখা করে বাসায় এসে মনি সোজা নিজের রুমে গিয়ে কপালে হাত রেখে শুয়ে পড়ে। তার হয়তো বিহবলটা যেন কিছুতেই কাটছে না। ইভান নেশা করে, উগ্র আচরণ করে, তার সাথে ঘনিষ্ঠ হয়, এসব সে এক প্রকার হজমই করে নিয়েছিল। তাই বলে একসাথে একই হোটেলের ছাদের নিচে ভাবতে তীব্র ঘৃণায় মুখ কুচকে আসে মনির। মুখের ভেতর অনুভব করে উতলে ওঠা কান্নার জোয়ার। একসময় আর শক্ত থাকতে না পেরে ঝরঝর করে কেঁদে ফেলে। কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে একাকার করে, সাথে বালিশটাও ভিজিয়ে একসার করে। আর কিছুক্ষণ পরেই ইভান ও বাসায় আসে। মনির শব্দ শুনতে পায়। দুপুর টাইম হওয়ায় সোফিয়া এসে কাজ করছিল। দরজাটা সে খুলে দেয়। প্রায় বিকেলের দিকে মনি কিছুটা প্রকৃতস্থ হলো। ততক্ষণে সোফিয়া চলে গেছে। মনি উঠে আগে গোসল করে নেয়। তারপর রুম থেকে বের হতেই দেখতে পায় বন্ধ রুমটার দরজা হাট করে খোলা। মনি আটকে ওঠে। মুহূর্তে কান্না রাগ জায়গা করতে চায় তার মনে। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে দেখল যা ভাবছিল তাই। দেয়াল ঘেঁষে রাখা টেবিলটার উপর মাথা নিচু করে রেখে বসে আছে ইভান। হাত দুটো টেবিলের উপর, এক হাতে ধরে রাখা আধ খাওয়া মদের গ্লাস। সে তখন থেকে কি সে তাহলে এসব খেয়ে যাচ্ছে? আদৌ কি হুঁশ আছে, নাকি অচেতন হয়ে পড়েছে ছাইপাশ গেলে গেলে? রাগে দুঃখে মনি দেশে হারা হয়ে পড়ল। ঘৃণায় চোখ মুখ কুচকে এলো। সেই সাথে বুকের ভেতরটাও চিনচিন করে উঠল তীক্ষ্ণ এক ব্যথায়। সে আর সইতে না পেরে ঝড়ের ব্যাগে রুমে ঢুকে ইভানের কলার চেপে ধরল। ইভান ঢুলুঢুলু চোখে মুখ তুলতে সে চেঁচিয়ে বলে উঠল, বর্বর কোথাকার, ঘরটাকে জাহান্নাম বানিয়ে রেখেছে। ইভানের কলার ছাকি উন্মাদের মতো বলতে লাগলো, কখনোই কি শোধরাবেন না? মানুষ হতে পারবেন না? আজীবন মদ আসক্ত আর মেয়েবাজ রয়ে যাবেন? ইভান ফুঁসে উঠে জড়ানো জিভে বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ স্টুপিড, নয়তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। কেন? ভুল কি বললাম? মেয়ে নিয়ে রং তামাশা করেন না আপনি? এক্সের সাথে প্রতিনিয়ত মেলামেশা করে যাচ্ছেন না আপনি? জবাব দিন। ইভান কথাগুলো হজম করতে না পেরে কন্ট্রোল হারিয়ে ক্ষিপ্ত ভঙ্গিতে চর বসায় মনির কালে। তারপরে উপরোক্ত কাহিনী ঘটে যায়। এক হাতে থাবা দিয়ে টেবিলে রাখা লালচে তরল ভর্তি নানা শেপের কাচের বোতলগুলো ফেলে দেয় ইভান। রক্তিম চোখ দুটো বুঝে সোফায় গিয়ে মাথা হেলে দেয়। অচেতনের মতো পড়ে থেকে কখন যে ঘুমিয়ে পড়ে টের পেল না।
নিয়ম মাফিক আজও পড়াতে এসেছে মনিকে পেয়ে কথার ঝাঁপে ঘুরে বসে। পড়ায় একদম মন নিয়ে আজ। মনির কোনো কথাই তেমন মনোযোগ দিতে পারছে না। সারাদিনের ঘটনাগুলো মাথা থেকে তাড়ানো যাচ্ছে না। বড্ড ক্লান্ত লাগছে শরীর ও মন উভয়ই। মনির সামনে পরীক্ষা না থাকলে আজ কিছুতেই আসতো না সে, কিন্তু অঙ্কে দুর্বলতা থাকায় একটা দিনও মিস করতে পারছে না। কথার এক ফাঁকে হঠাৎ মনি জিজ্ঞেস করে বসলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।